আজকে যে অঙ্কটা তোমাদেরকে আমি করতে দিয়েছিলাম 4 নাম্বার অঙ্ক, এই অঙ্কটার একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো এই অঙ্কের নর্মাল প্রোডাকশনটা ছিল 50,000 ইউনিট আর অ্যাকচুয়াল প্রোডাকশনটা ছিল 24,000 ইউনিট। আমাদের নর্মাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিন্তু সমান না। আর আমি ডাইরেক্ট কস্টিং এর অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক করানোর সময় এই কথাটা তোমাদেরকে বলেছিলাম যে যখন কোনো অঙ্কের নর্মাল প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন সমান হয় না, সেই অঙ্কের অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হবে। এটা অঙ্ক দেখেই তোমাদেরকে মনে রাখতে হবে। আর এই অঙ্কটার মধ্যে আমাদের দুটো ওয়ার্কিং ছিল। প্রথম ওয়ার্কিংটা হচ্ছে আমাদের ওপেনিং ইনভেন্টরি দেওয়া ছিল 4,000, আমাদের প্রোডাকশন দেওয়া ছিল 24,000 আর আমাদের সেলস দেওয়া ছিল 20,000। এই তিনটা তথ্য থেকে আমরা একটা ক্লোজিং স্টক বের করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্কিং। আর আমাদের দ্বিতীয় ওয়ার্কিংটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ডাইরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং এর জন্য বের করা। ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা ভেরিয়েবল, দুই জায়গাতেই যাবে। ডাইরেক্ট লেবারটাও ভেরিয়েবল, দুই জায়গাতেই যাবে। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড দুই জায়গাতেই যাবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্টে যাবে না, কিন্তু অ্যাবজর্পশনে যাবে। আর এটাকে তোমরা 50,000 দিয়ে ভাগ করে পার ইউনিটটা বের করবা। এই দুইটা ওয়ার্কিং আমি আগে দেখব, তারপরে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং তোমরা পেরেছো কিনা আমি সেটা যাচাই করব। আশরাফ খাতা দিয়েছে, আমি ওর খাতাটা আগে চেক করি। দেখো আশরাফ যে অঙ্কটা করেছে সেখানে ওর প্রথম ওয়ার্কিংটা ছিল ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। আর দেখো সেটাও বের করতে গিয়ে ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করতে গিয়ে প্রথমে ওপেনিং ইনভেন্টরি 4,000, তার সঙ্গে অ্যাড করেছে অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000, টোটাল অ্যামাউন্টটা চলে এসেছে 28,000। আর এখান থেকে সে লেস করেছে 20,000 ইউনিট। তাহলে ক্লোজিং ইনভেন্টরি 8,000 ইউনিট, ওর এই ক্লোজিং ইনভেন্টরি বের করা ঠিক আছে। এবার ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট খেয়াল করো, এই যে আজকে যে তোমরা সবাই ট্রাই করেছো অঙ্কটা করার জন্য, ভুল হয় ভুল হোক, কিন্তু এরপরে দেখবে এই ভুলটা কমে গেছে, এই ভুলটা হবে না। এরপর তোমরা নিজেরাই করতে পারবা। দেখো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করতে গিয়ে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দুই জায়গাতে 4 টাকা, ডাইরেক্ট লেবার দুই জায়গাতেই 3 টাকা, আর ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড দুই জায়গাতেই 2 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা দেখো 50,000 কে 50,000 ইউনিট দিয়ে ভাগ করে 1 টাকা বের করেছে এবং সেটাকে সে শুধুমাত্র অ্যাবজর্পশনের ঘরে লিখেছে। তাহলে ওর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট একটা 9 টাকা, একটা 10 টাকা। ওর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করাটা ঠিক আছে, তার মানে ওর ওয়ার্কিংটা কমপ্লিট। এবার আমি দেখব ওর ইনকাম স্টেটমেন্টটা, ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং মেথড ইনকাম স্টেটমেন্ট দেখব। তবে আমি আবারও সতর্ক করছি, অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে আমাদের কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হবে। কারণ আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000 আর আমাদের নরমাল প্রোডাকশন 50,000, এই দুটো সমান ছিল না। এই দুটো সমান না থাকলে অবশ্যই অ্যাবজর্পশন কস্টিং এর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হয়। আচ্ছা এইটা মাথায় রাখবো, কিন্তু ডাইরেক্ট কস্টিং এ সেটা হবে না, এটা হবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ। চলো আমরা ডাইরেক্ট কস্টিং এর ইনকাম স্টেটমেন্টটা দেখি আশরাফের, তোমরা মিলাই নাও, তোমরা আমার সাথে সাথে মিলাই নাও, কোথায় কার ভুল হয়েছে সেটা চেক করে নাও। সেলস 20,000 ইউনিট 30 টাকা করে 6 লাখ, ঠিক আছে। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, প্রথমেই ওপেনিং ইনভেন্টরি 4,000 গুণ 9, ঠিক আছে 36,000। 4,000 গুণ 9 এটা হচ্ছে 36,000, ঠিক আছে। এবার আমরা এটার সঙ্গে অ্যাড করব ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। দেখো ভেরিয়েবল প্রোডাকশন কস্ট আমরা অ্যাড করেছি, আশরাফ এটাকে আমরা অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট নামে লিখি। এটাকে আমরা লিখি অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। হ্যাঁ, তুমি অ্যাকচুয়াল প্রোডাকশন লিস্ট এখানে লিখবো আমরা অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, কারেকশন করে নাও। এখানে অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 24,000 গুণ 9, 2,16,000, যোগ করলে হবে 2,52,000। এবার লিখবো লেস ক্লোজিং ইনভেন্টরি 8,000 গুণ 9, 72,000। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড 1,80,000, ঠিক আছে। 6 লক্ষ থেকে 1,80,000 বাদ দিলে আমাদের গ্রস প্রফিটটা হয়ে যাবে 4,20,000। হয়েছে, এটাকে গ্রস প্রফিট বলি না আশরাফ, এটাকে আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন বলি।
এটাকে আমরা বলি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। জি স্যার। এই 4,20,000-কে আমরা বলি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, কারেকশন করে নাও। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের জি স্যার। প্রশ্নের মধ্যে অন্য কোনো ভেরিয়েবল কস্ট আছে কিনা। তোমরা দেখো আমাদের এই অঙ্কে কিন্তু ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সটা ছিল না। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স কিন্তু আমাদের এই অঙ্কে ছিল না। তাই এখন আমরা সরাসরি ফিক্সড কস্ট গুলাই বাদ দিব। দেখো ফিক্সড কস্টের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 50,000 আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সটা ছিল 10,000। আলাদাভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল। ফিক্সড জি স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও ছিল 5,000। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সটা ছিল 10,000 আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা ছিল 5,000। হ্যাঁ, তাহলে এই তিনটা মিলায় মোট 65,000 টাকা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তাহলে আমাদের নিট প্রফিট হবে 3,55,000 টাকা। আশরাফের নিট প্রফিটটা কিন্তু এই ডাইরেক্ট কস্টিং এর নিট প্রফিটটা কিন্তু আশরাফের হয়েছে, সানজিদার হবে না। কারণ সানজিদার হয়েছে কারণ সানজিদার অ্যাবজর্পশনটা হবে না, কিন্তু এটা হইছে আটটা হয়। হ্যাঁ নেট ইনকাম, হ্যাঁ এইটা হবে কারণ তুমি এটা 9 টাকায় ধরেছো। আর তোমারও এই ইনকাম স্টেটমেন্টটা ঠিক আছে। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্টটা ধরবো। আর মনে রেখো এই অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটা ভেরিয়েন্স সৃষ্টি হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের, যেটা আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে সমন্বয় করব। এই নোটটাও আমি তোমাদেরকে লিখে দিয়েছি। সকল প্রকার ভেরিয়েন্স কস্ট অফ গুডস সোল্ড এর সাথে সমন্বয় করতে হয়। সকল প্রকার ভেরিয়েন্স কস্ট অফ গুডস সোল্ড এর সাথে সমন্বয় করতে হয়। আমরা এই নোটটাও লিখে দিয়েছি। তাহলে চলো আমরা দেখি এবার আমরা অ্যাবজর্পশনের ইনকাম স্টেটমেন্টটা করতে পারলাম কিনা। এইটা হলো অ্যাবজর্পশনের ইনকাম স্টেটমেন্ট। ওইটা ডাইরেক্টে ছিল। জি অ্যাবজর্পশনেরটা কোথায় আশরাফ? স্যার দেয়া আছে উপরেরটা। এই যে এটা, উপরেরটা স্যার। এটা না না তার উপরে। জি এটা 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 তো ওয়ার্কিং। নিচে নিচে নিচেরটা স্যার। ও আচ্ছা, জি এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্টটা দেখব। তোমরা সবাই একটু দেখো অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট আমরা কিভাবে করছি। প্রথমে সেলস 20,000 ইউনিটের সঙ্গে 30 টাকা করে 6 লক্ষ টাকা, ঠিক আছে। এবার লেস করব কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং ইনভেন্টরি 4,000 এর সঙ্গে 10 টাকা, সানজিদার ভুল হয়েছে, তোমরা বাকিরা ঠিক করো, 40,000 টাকা। এর অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট 24,000 গুণ 10 2,40,000, ঠিক আছে, 2,80,000। লেস ক্লোজিং ইনভেন্টরি 8,000 গুণ 10 80,000 হবে 2 লাখ, ঠিক আছে। এইবার আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 50,000 থেকে 24,000 বাদ দিয়ে 1 টাকা গুণ হয়েছে 26,000 টাকা আন্ডার অ্যালোকেশন। এটা আমরা অ্যাড করব না। আশরাফ তুমি ভুলটা এখানে করেছো। আন্ডার অ্যালোকেশন হলে আমরা অ্যাড করি, আন্ডার অ্যালোকেশন করলে আমরা অ্যাড করি, আর ওভার করলে আমরা লেস করি। আন্ডার অ্যালোকেশন মানে আমরা কম লিখেছি, তাহলে এখন বাড়াতে হবে। আন্ডার অ্যালোকেশন মানে আমরা ফিক্সড কস্টটা কম ধরেছি, তাহলে এখন আমাদেরকে এটা বাড়াতে হবে। তুমি এখানে লেস করে ফেলেছো, এখানে তুমি অ্যাড করবা। আশরাফ বুঝতে পেরেছো? জি স্যার জি স্যার। এখানে অ্যাড করলে তোমার অঙ্কটা হয়ে যেত। এখানে অ্যাড করো, তাহলে এই 26,000 যোগ করলে এখানে 2,26,000 হয়ে যাবে। জি এখানে এটা হয়ে যাবে 2,26,000। আমি তো অ্যাড করছি 2,26,000 আসছে আমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি তোমারটা তাহলে তুমি পেরেছো। তাহলে এবার 6 লক্ষ থেকে 2,26,000 বাদ দিলে আমরা কিন্তু এবার পাবো হচ্ছে গ্রস প্রফিট। কত হয় দেখো তো গ্রস প্রফিটটা? স্যার 3,74,000। 3,74,000 টাকা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। এবার আমরা মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিব। তার মধ্যে আমাদের কমার্শিয়াল এক্সপেন্স ছিল 10,000 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল 5,000। এই দুটো বাদ দিলে মোট 15,000 বাদ দিলে এইবার দেখো তোমার নেট প্রফিটটা কত হয়। স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দিব না? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা তুমি এখানে ধরে ফেলছো না? অ্যাবজর্পশন কস্টিং এর ফিক্সড কস্টটা একদম এখানেই 10 টাকার মধ্যে ধরা হয়ে গেছে না? এই 10 টাকার মধ্যে 9 টাকা ভেরিয়েবল আর 1 টাকা না ফিক্সড কস্ট। জি স্যার। স্মৃতি আরেকটা যে স্যার যে কি জানি এর আগে একটা করলাম, ওই যে 2 তুমি টাকা একটা কথা শুনে রেখো, অ্যাবজর্পশন কস্টিং এর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ঢুকে গেছে। 9 টাকা ছিল ভেরিয়েবল আর 1 টাকা হচ্ছে ফিক্সড, তাহলে 10 টাকার মধ্যে কিন্তু ফিক্সডটা লেখা হয়ে গেছে।
তাই ফিক্সড কিন্তু আমরা আলাদাভাবে আর লিখবো না, বুঝছো, কিন্তু ডাইরেক্টটা লিখবো। ডাইরেক্ট তো আমরা এখানে 9 টাকা লিখি, এই জন্য আমরা ডাইরেক্টের ফিক্সড কস্ট আলাদা বাদ দিই, কিন্তু অ্যাবজর্পশনে কিন্তু আমরা ফিক্সড কস্ট এই 10 টাকার মধ্যে বাদ দিয়ে ফেলেছি, বুঝছো। জি স্যার। তাই এখানে আমরা বাদ দেব শুধুমাত্র কমার্শিয়াল এক্সপেন্স 10,000 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000। ওই ফ্যাক্টরি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দিব না 50,000, কারণ ওটা অলরেডি উপরে বাদ দেওয়া হয়ে গেছে। আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দিব না স্যার? ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটাও তো এই ম্যানুফ্যাকচারিং এর মধ্যে 9 টাকার মধ্যে চলে গেছে না। এই ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড সব কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে চলে গেছে। এই যে ম্যানুফ্যাকচারিং এর আগে না 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 না, কখনোই কোন অঙ্কে আমরা ভেরিয়েবল তোমার ম্যানুফ্যাকচারিংটা বাদ দেয়নি, ভেরিয়েবল মার্কেটিংটা বাদ দিয়েছিলাম। এর আগে আমরা ভেরিয়েবল মার্কেটিংটা বাদ দিয়েছিলাম, কখনোই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বাদ দিইনি, কারণ ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট, ওটা তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে যায়, ওটা সেলিং এ যায় না, বুঝছো। তাহলে আমাদের এখানে বাদ যাবে শুধুমাত্র সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে কমার্শিয়াল এক্সপেন্স রয়েছে 10 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রয়েছে 5। তুমি মূল বিবরণীটা আরেকবার খেয়াল করবা, আজকে মূল বিবরণীটা আরেকবার খেয়াল করবা যে অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্টে কিন্তু শুধুমাত্র মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলোই বাদ যাবে সবার শেষে গ্রস প্রফিট বের করার পর। মূল বিবরণীটার দিকে তুমি খেয়াল করবা, মূল বিবরণীটার দিকে খেয়াল করবা। যখন আমি তোমাদের একদম প্রথমেই বিবরণীটা লিখে দিয়েছিলাম, তুমি খেয়াল করো, এই হচ্ছে ডাইরেক্ট কস্টিং, এই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। এই যে দেখো, এই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। গ্রস প্রফিট বের হওয়ার পর আমরা কিন্তু শুধুমাত্র মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দেই, সেটার মধ্যে ফিক্সড থাকলে ফিক্সড, ভেরিয়েবল থাকলে ভেরিয়েবল, তবে সেটা শুধুমাত্র মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, নট ম্যানুফ্যাকচারিং। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো স্মৃতি? জি স্যার। এই দেখো আমাদের বিবরণী লেখা, দেখছো এখানে গ্রস প্রফিট বের করার পর শুধুমাত্র মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভটা বাদ যাবে, সেটা ফিক্সড হলেও বাদ যাবে, সেটা ভেরিয়েবল হলেও বাদ যাবে, কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিংটা বাদ যাবে না। তবে ডাইরেক্ট কস্টিং এ গ্রস মার্জিন বের করার পর আমরা ফিক্সড কস্ট বাদ দেই, আর এই ফিক্সড কস্টের মধ্যে ম্যানুফ্যাকচারিং ফিক্সড কস্ট আসতে পারে, মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভের ফিক্সড কস্ট আসতে পারে। এই ফিক্সড কস্ট কোথায় আসতে পারে? ডাইরেক্ট কস্টিং আসতে পারে, কিন্তু অ্যাবজর্পশনে ফিক্সড কস্ট আসে না। অ্যাবজর্পশনে শুধুমাত্র মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বাদ যাবে। বুঝতে পেরেছো? তো সেই হিসাবে আমি 4 নম্বর অঙ্কটা তোমাদেরকে করতে দিয়েছিলাম। আশরাফের আমি দেখতে পাচ্ছি 4 নম্বর অঙ্কের খালি ওই জায়গাটা ও লেস না করে, অ্যাড না করে লেস করে দেওয়াতে ওর অ্যামাউন্টটা একটু চেঞ্জ হয়েছে বলে ওর অঙ্কটা হয়নি, তা নাহলে ওর অঙ্কটা মিলে যেত। আচ্ছা আশরাফ, তাহলে ফাইনালি নেট প্রফিট, রিকনসিলেশনটাও ভুল হয়েছে ওটার কারণে। হ্যাঁ এটার কারণে রিকনসিলেশন ভুল হয়েছে। এটা ঠিক হলে তোমার এখন রিকনসিলেশনও মিলে যাবে। তুমি দেখো তোমার এখনকার নেট প্রফিটটা কত হয়, এখানে এখনকার নেট প্রফিটটা কত হয়? স্যার 3,59,000। তাহলে এই নেট প্রফিট এখন হবে 3,59,000 টাকা। তাহলে আমরা এখানকার নেট প্রফিটটা 3,59,000 টাকা লিখে দেই। সবাই কারেকশন করে নেই, আমরা 3,59,000 টাকা নেট প্রফিটটা লিখে দেই। আচ্ছা এবার 3,59,000 টাকা লেখার পর এবার রিকনসিলেশনে যাব। এবার তোমার রিকনসিলেশনটা মিলবে আশরাফ, দেখো আমি মিলাই দিচ্ছি। নেট প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 3,59,000 টাকা লেখো। জি স্যার লিখছি। আর নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং 3,55,000। তাহলে এখানে তোমার ডিফারেন্স টু বি এক্সপ্লেইন কত আসে? মাত্র 4,000 আসে না? 4,000 টাকা। জি স্যার। আর ওই দেখো তোমার নিচেও 4,000, দেখছো? জি স্যার। তাহলে তোমার নেট প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 3,59,000, নেট প্রফিট আন্ডার ডাইরেক্ট কস্টিং 3,55,000। তাহলে ডিফারেন্স টু বি এক্সপ্লেইনটা দাঁড়াবে 4,000, এটা 4,000 হবে। এবার চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, দেখো অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরিটা 80,000 ছিল, অ্যাবজর্পশন কস্টিং এর ওপেনিং ইনভেন্টরিটা 40,000 ছিল। তাহলে এটার ব্যবধানটা আসবে হচ্ছে তোমার 40,000, ওই যে উপরে লিখে দিচ্ছি 40,000। আর চেঞ্জ ইন ইনভেন্টরি আন্ডার ডাইরেক্ট কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরি ছিল 72,000 আর এন্ডিং ইনভেন্টরি ছিল 36,000। তাহলে এখানে আমাদের ব্যবধানটা আসবে যে 36,000। তাহলে 40,000 থেকে 36,000 বাদ দিলে কিন্তু এখানে হবে 4,000। ডিফারেন্স এক্সপ্লেইনড,
এবার কিন্তু 4000 মিলে গেল, তাই না আশরাফ? জি স্যার। স্মৃতি, তুমি বুঝতে পেরেছো তোমার ভুলটা? হ্যাঁ স্যার, মানে ওপেনিং ক্লোজিংটা থেকে ওপেনিংটা বাদ দিতে হবে। হ্যাঁ, ক্লোজিং থেকে ওপেনিংটা বাদ দিলেই আমরা চেঞ্জ ইন ইনভেন্টরি পাই। আমি কিন্তু চেঞ্জ ইন ইনভেন্টরির জন্য সূত্র এটা লিখে দিয়েছিলাম। চেঞ্জ ইন ইনভেন্টরি বলতে কিন্তু আমরা ক্লোজিং থেকে ওপেনিংটাকে বাদ দিয়ে দেই, আর ডাইরেক্টের বেলাও তাই, অ্যাবজর্পশনের বেলাও তাই। সানজিদা, তুমি তোমার ভুলটা তো বুঝতে পেরেছো নাকি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, চলো আমরা আমাদের এই অঙ্কটা চেক করে ফেললাম। এবার আমি একটু 5 নম্বর অঙ্কটা পড়ি। দেখো 5 নম্বর অঙ্কটা এবার তোমাদের পারার মধ্যে পড়ে কিনা। 5 নম্বর অঙ্কটা থার্ড ইয়ার অনার্স 2012-13 সালের পরীক্ষাতে এসছে। 2012-13 সালের কোশ্চেন এটা। ওল্ড ব্যাচ। আমি প্রশ্নটা পড়ছি, তোমরা খালি মনোযোগ দিয়ে দেখবা, কোশ্চেনটা মনোযোগ দিয়ে দেখবে, এবং তোমরা দেখবা যে তোমরা এই অঙ্কটা ঠিক মতন বোঝো কিনা। এবং আজকে তো অঙ্ক করেছো, এইটার ভিত্তিতে তোমরা নিজেরা এই পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে কিনা, নিজেরা অঙ্কগুলো অ্যান্সার করতে পারবে কিনা খেয়াল করো। আহমেদ লিমিটেড, সবুজ লিমিটেড, দুটো নাম ব্যবহার করা হয়েছে। আহমেদ লিমিটেড হয়তো 2012 সালের কোশ্চেনের মধ্যে ছিল, আর সবুজ লিমিটেড হয়তো 2013 সালের কোশ্চেনে ছিল, সেজন্য এইভাবে অবলিক দিয়ে কোশ্চেন করা হয়েছে। এটা ওই যে ব্যতিক্রম পাবলিকেশনের সাজেশন বই থেকে নেওয়া হয়েছে, ওনারা এভাবেই দুইটা নামই একসঙ্গে ব্যবহার করে। তো এখানেও সেটাই করা হয়েছে। দেখো এখানে বলছে the president has recently heard about variable costing. He supplies you the following data. কি কি দিচ্ছে? নরমাল ক্যাপাসিটি। এই নরমাল ক্যাপাসিটি মানে এটা কিন্তু নরমাল প্রোডাকশন। স্মৃতি খেয়াল করো, আশরাফ খেয়াল করো, এই নরমাল ক্যাপাসিটিটা হচ্ছে নরমাল প্রোডাকশন। আমাদের ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 200 ইউনিট, আর এই প্রোডাকশন মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। তোমরা খেয়াল করো, নরমাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন কিন্তু সমান না, দেখছো? জি স্যার। নরমাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন যখন সমান না, তখন ওই চিন্তাটা আমাদেরকে করতে হবে যে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করতে হলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হবে, এই কথাটা আমরা বলবো। আর দেখো আমাদের সেলস ইউনিট দেওয়া আছে 1000, সেলস ইউনিট দেওয়া আছে 1000, তাহলে একটু আগে যে অঙ্কটা তোমরা বাড়ির কাজ করেছো সেই অঙ্কটার মতন তোমরা সর্বপ্রথম ক্লোজিং ইনভেন্টরিটা বের করে নেবে। কিভাবে? আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল 200, আমরা প্রোডাকশন করেছি 900, তাহলে 200 আর 900 মিলে হয়ে গেল 1100, আর আমরা সেল করেছি 1000, তাহলে আমাদের ক্লোজিং স্টকে চলে আসলো 100। তাহলে আমাদের ক্লোজিং স্টকে চলে আসলো 100, ঠিক না স্মৃতি? সঞ্জিদা, তোমরা ক্লোজিং স্টক 100 ইউনিট বের করতে পারবে ক্যালকুলেশন করে প্রথমে? স্যার পারবো। আচ্ছা, ঠিক এর আগের দিন তোমরা যে অঙ্কটা করেছিল 4 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটার মধ্যে যা যা ছিল এখানেও তাই তাই আছে। ওপেনিং স্টক আছে 200, আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন করেছি 900, তাহলে মোট মাল হলো 1100। সেই 1100 মাল থেকে আমরা মাল সেল করেছি 1000, তাহলে আমাদের ক্লোজিং স্টকে রয়ে গেল 100। এই কাজটা আমরা সর্বপ্রথম করব। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করা, ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর জন্য। সেটাও আমি বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, আমরা 1000 মাল যেটা বিক্রি করব সেটা কত টাকায় বিক্রি করব? 10 টাকা করে বিক্রি 10 করব। টাকা পারে। আমাদের ম্যাটেরিয়াল কস্ট 2 টাকা, এটা ভেরিয়েবল, ডাইরেক্টের ঘরেও বসবে, অ্যাবজর্পশনের ঘরেও বসবে। আমাদের লেবার কস্ট 2 টাকা, এটাও ভেরিয়েবল, ডাইরেক্টের ঘরেও বসবে, অ্যাবজর্পশনের ঘরেও বসবে। আমাদের ভেরিয়েবল ওভারহেড, এটাও ভেরিয়েবল, এটাও ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে গিয়ে ডাইরেক্টের ঘরে বসবে, অ্যাবজর্পশনের ঘরেও বসবে। স্মৃতি, এই ভেরিয়েবলটা কিন্তু অন্য কোথাও বসবে না। এটা কিন্তু ডাইরেক্টের ক্ষেত্রেও ম্যানুফ্যাকচারিং এ বসে, অ্যাবজর্পশনের ক্ষেত্রেও ম্যানুফ্যাকচারিং এর মধ্যে বসে। তুমি কেমন কথা বুঝছো? এই ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কিন্তু আর অন্য কোথাও বসবে না, এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং এ চলে যায়। তাহলে 2 টাকা 2 টাকা 4 টাকা আর 1 টাকা 5 টাকা। এই 5 টাকাটা আমরা ডাইরেক্টের ঘরেও লিখবো, অ্যাবজর্পশনের ঘরেও লিখবো। আর দেখো আমাদের ফিক্সড সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1300, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আছে 2700। বলো আমরা এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটাকে আমাদের নরমাল ক্যাপাসিটি 1000 দিয়ে ভাগ করবো না বলো তো? এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কে আমরা আমাদের নরমাল প্রোডাকশনটা দিয়ে ভাগ করবো না 1000 দিয়ে?
জি স্যার। সানজিদা কিন্তু এই ভুলটা করেছিলা, তুমি কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ করে ফেলছিলা। এবার আর সেটা করবে না। এবার তুমি এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 2700 কে ভাগ করবে 1000 ইউনিট নরমাল প্রোডাকশনটা দিয়ে। তাহলে তুমি যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিটটা পাবা, এটা ডাইরেক্টের ঘরে লিখবা না, এটা লিখবা শুধুমাত্র অ্যাবজর্পশনের ঘরে, ঠিক কিনা? তাহলে এবার তোমরা বলো তো, এই অঙ্কটা থেকে তোমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করতে পারবে না? ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং দুই কস্টিং এরই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা তোমরা নিজেরাই বের করতে পারবে না? বলো তো আশরাফ, বের করা যাবে? ম্যানুফ্যাকচারিং কস্টটা কি করব? ইনশাআল্লাহ বলো তো স্যার। এই ম্যানুফ্যাকচারিং আর কস্টে নিচের যে ইনকাম 200 স্টেটমেন্ট টাকার করতে গিয়ে তুমি তো ওপেনিং স্টকের পরে তো ম্যানুফ্যাকচারিং কস্ট ধরো, তাই না? এই যে কস্ট ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় ওপেনিং ইনভেন্টরি লেখার পর তুমি অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট যে লেখো, এই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দিয়ে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশনকে গুণ করে আমরা ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করি না স্মৃতি? তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করি কেন? আমরা এই ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করার জন্য, তাই না? অ্যাকচুয়াল প্রোডাকশনের সঙ্গে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট গুণ করি তো আমরা ম্যানুফ্যাকচারিং কস্টটা নির্ণয় করি নাকি? হ্যাঁ। ঠিক আছে? আর এখানে ডিরেক্ট দিয়ে দিছে তাই? মানে এই 2700 টাকা কি করব? এই 2700 টাকা তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেমন আগের অঙ্কে 50,000 দিয়ে দিয়েছিল, এই অঙ্কে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2700 টাকা দিয়ে দিয়েছে। তোমাকে এখন এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা বের করতে হবে। এই 2700 টাকাকে তুমি এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2700 টাকাকে তুমি 1000 দিয়ে ভাগ করবা। 1000 দিয়ে ভাগ করে 2.7 আসে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে তোমার এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসবে হচ্ছে 2.7। তাহলে তুমি আগে যে পার ইউনিট বের করেছো 2 টাকা 4 টাকা 1 টাকা 5 টাকা, এই যে ডাইরেক্ট কস্টিং এর ঘরেও আর এটা অ্যাবজর্পশন কস্টিং, দুইটা যে কস্টিং, তুমি এখানেও লিখছিলা হচ্ছে 5 টাকা, এইখানেও লিখছিলা 5 টাকা, কিন্তু এখন এই যে 2.7টা যেটা আসলো এটা শুধুমাত্র অ্যাবজর্পশনের ঘরে 2.7টা বসবে। তুমি কি আমার কথা বুঝতেছো? তাহলে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ডাইরেক্টর হবে 5 টাকা আর অ্যাবজর্পশন হয়ে যাবে 7 টাকা 70 পয়সা, মনে থাকবে? ওই যে আরেকটা যে বের করছিলাম 1.3 ওটা আসবে না? 1.3টা কি? সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স তো ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কখনো আসে না, এর গায়ে তো লেখাই আছে এটা সেলিং। এই দেখো এর গায়ে তো লেখাই আছে এটা সেলিং। সেলিং তো কখনো ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে ব্যবহার করা হয় না, এটা তো ইনকাম স্টেটমেন্টের মধ্যে চলে যাবে সরাসরি। আমরা যে ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করি সেখানে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো যায়, যেমন ম্যাটেরিয়ালটা ম্যানুফ্যাকচারিং কস্ট, লেবারটা ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল ওভারহেডটা ম্যানুফ্যাকচারিং কস্ট, আর এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ম্যানুফ্যাকচারিং কস্ট। ইনারাই শুধুমাত্র এই ম্যানুফ্যাকচারিং কস্টে আসে। এই সেলিং এক্সপেন্সটা কখনোই ম্যানুফ্যাকচারিং এ আসবে না, এর গায়ে তো লেখাই আছে সে সেলিং এক্সপেন্স। তুমি কি বুঝতে পেরেছো? কি স্যার আনফেভারেবল ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, আসতেছি। আমরা এইভাবে প্রথমে ক্লোজিং স্টকটা বের করব, তারপরে আমরা এখান থেকে বের করব ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নিশ্চিন্তে বের করা হয়ে গেলে এবার আমরা ইনকাম স্টেটমেন্ট করব। আর ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে দেখো এই অঙ্কে একটা আইটেম দিয়েছে, এরকম একটা অঙ্ক আমরা আগেও করেছি। এখানে একটা আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স দেওয়া আছে, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স দেওয়া আছে। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই তোমরা বলো এই আনফেভারেবল ভেরিয়েন্স মানে হলো স্ট্যান্ডার্ডের তুলনায় অ্যাকচুয়াল খরচটা 200 টাকা বেশি, তাই না? আনফেভারেবল ভেরিয়েন্স মানেই হলো স্ট্যান্ডার্ডের তুলনায় অ্যাকচুয়াল খরচটা বেশি। আর সকল প্রকার ভেরিয়েন্স না কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে সমন্বয় করতে হয়, তাই ডাইরেক্ট কস্টিং করো আর অ্যাবজর্পশন কস্টিং করো, এই আনফেভারেবল ভেরিয়েন্সটা তোমরা কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে যোগ করে দেবে। ডাইরেক্ট কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করো আর অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করো। এই আনফেভারেবল ভেরিয়েন্সটা কিন্তু তোমরা কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে যোগ করে দেবে, বুঝছো? জি স্যার। আর দেখো আমাদের ডিফারেন্স সেটাও তো যোগ করব, কোনটা তাই না? কোনটা টাকা তো যোগ করব, আর হ্যাঁ, যে প্রোডাকশন আর নরমাল ক্যাপাসিটি যে ডিফারেন্স ওটাও তো যোগ করব। সেটা অ্যাবজর্পশন কস্টিং এ করবা, ডাইরেক্টে করবা না। হ্যাঁ, আর সেটা এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে করবা, ওটা ডাইরেক্টে করবা না। বাট এই 200 টাকাটা ডাইরেক্ট অ্যাবজর্পশন দুই জায়গাতেই করবা, বুঝছো? এই 200 টাকাটা ডাইরেক্ট অ্যাবজর্পশন দুই জায়গাতেই করবা। আর নরমাল প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশনটা সমান না হওয়ার কারণে ফিক্সড ওভারহেডের যে ভেরিয়েন্সটা হবে সেটা তুমি শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ করবা, মনে থাকবে? সেটা তুমি শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ করবা, মনে থাকবে? জি স্যার।
আচ্ছা এবার আরেকটা সমন্বয় দেখো, ওনারা কিন্তু আমাদেরকে ভেরিয়েবল এই ফিক্সড সেলিং এক্সপেন্স বলছে 1300। এই ফিক্সড সেলিং এক্সপেন্স তোমরা সবার শেষে বাদ দিয়ে দিব, ডাইরেক্টও সবার শেষে বাদ যাবে, অ্যাবজর্পশনেও সবার শেষে বাদ যাবে, অর্থাৎ গ্রস মার্জিন বা গ্রস প্রফিট বের করার পরে তারপরে বাদ যাবে ফিক্সড সেলিং এক্সপেন্সটা, তাহলে আমাদের নেট প্রফিটটা বের হয়ে যাবে। আর ওনারা না এই অঙ্কে না কোনো ভেরিয়েন্স করতে বলেনি, ওনারা বলছে যে ইনকাম স্টেটমেন্ট করো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং। তোমাকে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এবং আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে এই অঙ্কটা থেকে তোমাদেরকে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করতে হবে এবং ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট করতে হবে। চলো আমি তোমাদেরকে পুরো অঙ্কটার আরেকটা পুরো সামারিটা আমি আরেকবার একটু বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই 5 নম্বর ভেরিয়েবল থেকে বাদ দিব, তাই না? এই 1300 কোনটা টাকা, কি বলো? এই যে ফিক্সড এক্সপেন্স যেটা, এটা এই 1300 টাকা তো দুই জায়গা থেকেই বাদ দিব। হ্যাঁ, দুই জায়গা থেকে বাদ দিবা। গ্রস প্রফিট বের হয়ে যাওয়ার পর, গ্রস প্রফিট বের হয়ে যাওয়ার পর নেট প্রফিট বের করার সময় তুমি এটা ডাইরেক্ট কস্টিং ও ফিক্সড সেলিং এক্সপেন্স নামে বাদ দিবা, তুমি অ্যাবজর্পশন কস্টিং ও ফিক্সড সেলিং এক্সপেন্স নামে বাদ দিবা, ঠিক আছে? জি জি জি। আচ্ছা এবার দেখো এই অঙ্কটার মধ্যে 5 নম্বর অঙ্কটার মধ্যে তোমার পুরো কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে তুমি ওয়ার্কিং করবা, ওয়ার্কিং, আর সেটা বের করবা হচ্ছে ক্লোজিং স্টক। তুমি প্রথমে ক্লোজিং স্টকটা বের করবা, আমি সংক্ষেপে লিখে যা। প্রথমে ক্লোজিং স্টকটা বের করবে 1 নম্বর ওয়ার্কিং এ। তোমার 2 নম্বর ওয়ার্কিংটা হচ্ছে তুমি ম্যানুফ্যাকচারিং কস্ট বের করবা পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করবা তুমি 2 নম্বর ওয়ার্কিং এ, ডাইরেক্টের জন্য এবং অ্যাবজর্পশনের জন্য, ঠিক আছে? আর 3 নম্বরে, এটা 2 নম্বর কাজ। আর 3 নম্বরে পরবর্তী কাজ হচ্ছে তোমার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করা। তাহলে এটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট এ। এবার তুমি রিকোয়ারমেন্ট এ তে গিয়ে ইনকাম স্টেটমেন্ট করবা, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং করার সময় তোমরা মনে রাখবা নরমাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশনটা সমান না হওয়াতে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের একটা ভেরিয়েন্স সৃষ্টি হবে। আমি তোমাদেরকে না এই ভেরিয়েন্সটা বলে দিচ্ছি, যেহেতু নরমাল প্রোডাকশনটা 1000 আর অ্যাকচুয়াল প্রোডাকশনটা 900, অর্থাৎ নরমাল প্রোডাকশনের তুলনায় যেহেতু অ্যাকচুয়াল প্রোডাকশনটা কম, তাহলে আমরা ফিক্সড ওভারহেডটা কম লিখেছি। ফিক্সড ওভারহেড কম লিখলে এখন আমাদের অ্যাড করতে হয়, আমরা অ্যাড করব আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমরা আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নামে অ্যাড করব। কত টাকা অ্যাড করব দেখো, আমি কত টাকা অ্যাড করব সেটাও দেখা দিচ্ছি। 1000 টাকা ছিল আমাদের নরমাল প্রোডাকশন, 1000 ছিল আমাদের নরমাল প্রোডাকশন, আর 900 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন। এই দুটো বিয়োগ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে গুণ করব। আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট কিন্তু 2.7 আসছিল, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট কিন্তু 2.7 আসছিল। তাহলে দেখো তো 1000 থেকে 900 বিয়োগ করলে আমাদের হবে 100, 100 সাথে 2.7 গুণ করলে হবে 270। তার মানে আমাদের 270 টাকা আমরা আন্ডার অ্যালোকেশন করেছি, সেই 270 টাকা আমাদের অ্যাড করে দিতে হবে। তোমরা কি আমার এই কথাটা বুঝতে পেরেছো? সবাই কি আমার এই কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আশরাফ, তাহলে কি এবার এই অঙ্কটা নিজেরা করতে পারা যাবে? জি স্যার ইনশাআল্লাহ। তোমাদের কিন্তু মোটামুটি হাত চলে আসে আজকের বাড়ির কাজটা করাতে, তোমাদের হাতটা কিন্তু অনেকটাই চলে এসছে। আর পার্ট সি এর অঙ্ক কয়েকটা করলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ। কিন্তু আমি দেখতেছি যে মোটামুটি এখন তোমরা একটু একটু পারতেছো, হয়তো বা এর পরের দিন থেকে আর কোনো ভুল হবে না। তাই আমি আজকে তোমাদেরকে কেবল এই একটা অঙ্কই দিলাম, তোমরা আজকে কেবল এই একটা অঙ্কই করো। আমরা আবার পরের ক্লাসে আমি দেখি তোমাদেরকে, যদি তোমরা ভালো পারো তাহলে আমি 1-এর বেশি অর্থাৎ 2টা অঙ্ক দিব। তবে 6 নম্বর অঙ্কটা তো অনেক ইম্পর্টেন্ট, দেখা যাক ওটা আমাকে করাতে হবে নাকি তোমরা পারবে, আমি দেখবো। তবে তোমরা আজকে আপাতত শুধু 5 নম্বর অঙ্কটাই বাড়ির কাজ করো, কি ঠিক আছে? আজকে তোমাদেরকে যেটা বুঝাই দিলাম, তোমরা শুধুমাত্র 5 নম্বর অঙ্কটাই আজকে খালি বাড়ির কাজ করো। দেখি এইটা তোমরা নিখুঁত ভাবে অ্যান্সার করতে পারো কিনা। সানজিদা, তুমি কিন্তু গতদিন অঙ্কটা ভুল করেছো, আজকে কিন্তু সতর্কতার সঙ্গে করবা, বুঝছো? আচ্ছা স্যার। তাহলে আমি বিদায় নেই, আল্লাহ হাফেজ।